হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। ইলেকট্রোলাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি মেইনলি আলোচনা করব অ্যাডমিশন পরীক্ষাগুলোতে তোমার কিভাবে অ্যান্সার করা উচিত। আমি 5টা পয়েন্টের কথা বলবো। এই 5টা পয়েন্ট যদি তোমরা ফলো করে অ্যাডমিশনের পরীক্ষাগুলো দাও, তাহলে আশা করা যায় যে অ্যাডমিশন পরীক্ষাগুলোতে তোমরা সফলতা পাবা। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই বলতেছি যে ভিডিওর মাঝখান থেকে ছেড়ে চলে যাবে না, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা এবং এই 5টা পয়েন্ট জেনে সেগুলো ফলো করে ট্রাই করবা। তাহলে আশা করি তোমাদের অনেক উপকার হবে। তো চলো শুরু করা যাক। তো পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার পরে ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো সহজ কোশ্চেন খুঁজে বের করতে হবে। সহজ মানে অ্যাকচুয়ালি বুঝাচ্ছি তুমি যে কোশ্চেনগুলোর সাথে পরিচিত বা যে কোশ্চেনগুলো তুমি আগে প্র্যাকটিস করে আসছো, এই কোশ্চেনগুলো যে কোশ্চেনগুলো তুমি জানো যে এভাবে সলভ করতে হয়, তুমি ইজিলি সলভ করতে পারবা, এই টাইপের কোশ্চেনগুলো আগে খুঁজে বের করতে হবে। তো সহজগুলো যখন করা হয়ে যাবে তখন কি করতে হবে, তখন এর থেকে একটু কঠিন লেভেলের যেটা মানে তোমার মনে হবে যে এগুলো আমি ডিরেক্ট করি নাই কিন্তু হয়তো ট্রাই করলে পারবো, এইগুলো তখন সলভ করতে হবে। আর এগুলো যখন শেষ হয়ে যাবে তখন যে ম্যাথগুলো কঠিন বা যে ম্যাথগুলোর ক্যালকুলেশন একটু বড় সেগুলো তোমার করতে হবে। কিন্তু ভুলেও কখনো শুরুতেই কঠিন কোশ্চেন বা বড় কোশ্চেন দিয়ে অ্যান্সার শুরু করা যাবে না, কারণ তুমি যদি শুরুতে এরকম কোশ্চেন দিয়ে অ্যান্সার শুরু করো, দেখা যাচ্ছে কোনো কারণে তুমি কোশ্চেনটা সলভ করতে পারলে না, তাহলে কিন্তু তুমি অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে যে আমি শুরুতেই পারতেছি না, আমার সময় শেষ হয়ে যাচ্ছে, আমি তো চান্স পাবো না, মানে এরকম অনেক খারাপ চিন্তা আসে, মাথা গরম হয়ে যায়। মাথা যদি ঠান্ডা না থাকে তাহলে কিন্তু অনেক বড় বিপদ, কারণ তখন দেখবা তোমার সহজ কোশ্চেনগুলোও মিলতেছে না, যেটা পারা জিনিস বা করে আসছো সেটাও দেখবা পারবে না। এই কারণে বলবো সহজ কোশ্চেন দিয়ে সবসময় শুরু করবা এবং মাথাটা ঠান্ডা রাখবা এবং পর্যায়ক্রমে কঠিনগুলো সলভ করবা। কঠিনগুলো তো আমি সলভ করতে নিষেধ করতেছি না, কঠিনগুলো সলভ করবা কিন্তু পরে, শুরুতেই না। তো সহজ কোশ্চেনগুলো যখন তোমার খুঁজে বের করা হয়ে যাবে তখন তোমার সেকেন্ড যে কাজটা করতে হবে সেটা হলো কোশ্চেনটাকে ছোট করতে হবে। আচ্ছা, এখন অনেকের হয়তো মনে হচ্ছে যে কোশ্চেন কীভাবে ছোট করবো, এতদিন তো শুনছি অ্যান্সার ছোট করতে হয়, কিন্তু এমন না ব্যাপারটা, কোশ্চেনটাও ছোট করতে হয়। কোশ্চেন কীভাবে ছোট করবো, কোশ্চেন ছোট করার জন্য যে ট্রিকটা সেটা হলো ড্র করতে হবে, চিত্র আঁকতে হবে। তুমি যেই কোশ্চেনগুলো পাবা ফিজিক্সের বা ম্যাথের বিশেষ করে, সেই কোশ্চেনগুলোর যদি সুযোগ থাকে তুমি চিত্র এঁকে নেবা, কারণ চিত্র এঁকে নিলেই কোশ্চেনটা শর্ট হয়ে যায়। কারণ দেখা যাচ্ছে 2-3 লাইন বা 5 লাইন মিলে তোমার যে কথাগুলো বলছে তুমি একটা ছোট্ট চিত্রে সেই জিনিসটা বোঝাতে পারতেছো, তাহলে তুমি কেন বারবার করে অত বড় বড় কোশ্চেন পড়ে সময়টা নষ্ট করবা? কারণ অ্যাডমিশনের সময় কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো অত বড় কোশ্চেন পড়ার সময় পাওয়া যাবে না। এই কারণে কি করতে হবে, কোশ্চেনটা যখনই পড়বা তখনই সাথে সাথে চিত্র এঁকে ডাটাগুলো চিত্রে লিখে নিবা, তাহলে তুমি পরবর্তীতে চিত্র থেকে ম্যাথটা সলভ করতে পারবা, তোমাকে আর বারবার করে বড় কোশ্চেনটা পড়তে হবে না। এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ যে যখন তুমি কোশ্চেন থেকে ডাটাগুলো নিবা চিত্রে বসাবা, তখন কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ডাটাগুলো সঠিক বসাও, কারণ তুমি পরবর্তীতে কিন্তু রিভাইজ দেওয়ার সুযোগ পাবা না, বা একবার ভুল হয়ে গেলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। এই কারণে ডাটাগুলো নেওয়ার সময় অবশ্যই খেয়াল করে নিতে হবে যাতে ভুল না তোলো, কোশ্চেন থেকে তুলতে যেন ভুল না হয়। তো কোশ্চেন যখন শর্ট করা হয়ে যাবে তখন 3 নম্বরে তোমার যে কাজটা করতে হবে সেটা হলো কোশ্চেনটা নিয়ে এখন চিন্তা করতে হবে। এর আগে কিন্তু আমি চিন্তা করার কথা বলি নাই, কারণ কোশ্চেন পেয়ে প্রথম লাইন পরে তুমি চিন্তা করতে নিবা এরকম করার দরকার নেই। কোশ্চেনটা পাওয়ার সাথে সাথে আগে তুমি কোশ্চেনটাকে শর্ট করে ফেলবা, এরপরে তুমি চিন্তা করবা। তো কিভাবে চিন্তা করবা বা কি চিন্তা করবা, এভাবে চিন্তা করবা যে তুমি যে অঙ্কটা এখন সলভ করতেছো এই অঙ্কটা অথবা এই অঙ্কের টাইপ রিলেটেড কোনো না কোনো ম্যাথ তুমি অবশ্যই ইন্টারমিডিয়েট লাইফে করে আসছো। তো ওই ম্যাথটা থেকে তোমাকে চিন্তা করতে হবে যে আমি ওই ম্যাথটা কীভাবে করছিলাম, তখন তোমার মনে হবে যে আমি এই স্টেপ ফলো করে ম্যাথটা সলভ করছিলাম, তাহলে আমাকে এইভাবে ম্যাথটা সলভ করতে হবে। যদি ডিরেক্ট কমন নাও পড়ে যায়, যদি টাইপ কমন পড়ে বা ওই টাইপের কাছাকাছি কিছু টাইপ থাকে, তাহলে তোমার পূর্বের অভিজ্ঞতাকেই তোমার কাজে লাগাতে হবে। কিন্তু এমন না যে তুমি আসমান থেকে নতুন কনসেপ্ট নিয়ে আসবা, পূর্বের অভিজ্ঞতা থেকে হয়তো নতুন কিছু কনসেপ্ট লাগতেছে, হয়তো আরেকটা জিনিস মিক্স করে দিচ্ছে, মনে করো তুমি যে কনসেপ্টটা করছো ওর সাথে আরেকটা কনসেপ্ট মিক্স করে দিচ্ছে, দুইটা মিলে তোমাকে সলভ করতে হচ্ছে। তার মানে তো এই না যে নতুন, তুমি আগে দুইটা কনসেপ্টই করছো, হয়তো মিক্স করে দিচ্ছে বা দুইটাই লাগতেছে এরকম করে দিচ্ছে। তো এই জন্যই আগে কোশ্চেনটার টাইপ খুঁজে বের করবা বা কনসেপ্টটা খুঁজে বের করবা, যে কনসেপ্টটা বা যে টাইপটা তুমি ইন্টারমিডিয়েটে করে আসছো, আগে করে আসছো, এরপরে ওই টাইপ অনুযায়ী তুমি সলভ করতে নিবা। এমন যেন মনে করো না যে হুবহু কমন আসে নাই তার মানে আমি এই ম্যাথটা পারবো না, আমি এটা ছেড়ে যাই। যদি তোমার প্র্যাকটিস করা ম্যাথগুলোর আশেপাশে কোনো ম্যাথ হয় তাহলে কিন্তু তুমি সলভ করতে পারবা, একটু আইডিয়াও যদি মেলে তাহলেও তুমি সলভ করতে পারবা। জাস্ট পূর্বের আইডিয়াটাকে কাজে লাগে তোমাকে ম্যাথটা শুরু করতে হবে, তারপর দেখবে অটোমেটিক মিলে যাবে। নতুন বা আননোন ম্যাথ দেখে ভয় পাওয়া যাবে না। এরপর যখন তুমি মনে করো বুঝে গেছো যে আমাকে এই কনসেপ্টে আগাতে হবে, এই স্টেপ ফলো করতে হবে, তাহলে আমার ম্যাথটা সলভ হবে, তখন তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো জায়গা সেভ করতে হবে। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনগুলোতে দেখা যায় যে তোমার জায়গা অনেক কম থাকে, রিটেন ম্যাথ থাকে এবং জায়গা অনেক কম থাকে। তো জায়গাটা তোমাকে সেভ করতে হবে। কেন জায়গা সেভ করতে হবে, কারণ মনে করো তুমি অনেক বড় বড় করে লিখলা, লাস্টে যাই দেখলা যে তোমার ম্যাথটা করাই শেষ হয় না, অথচ জায়গা শেষ হয়ে গেছে, তোমার কিন্তু এক্সট্রা লুজ শিট নিয়ে সেই ম্যাথটা সলভ করার সুযোগ নেই। তাহলে তোমাকে আগে থেকে জায়গার প্রতি সচেতন হতে হবে যে আমাকে জায়গাটা সেভ করতে হবে। অথবা এমন হতে পারে যে তুমি একটা অ্যাপ্রোচে ম্যাথটা করতে যায় দেখা গেল যে ম্যাথটা ভুল হয়ে গেছে, তুমি হয়তো পরে বুঝতে পারছো যে ভুল হয়েছে কিন্তু আমি জানি যে এই টাইপে করলে মিলবে, কিন্তু দেখা যাচ্ছে তোমার জায়গা শেষ, তাহলে কিন্তু তুমি ম্যাথ পারা সত্ত্বেও আর সলভ করতে পারবে না। এই জন্য যেটা সাজেশন যে প্রথম থেকেই জায়গাটা সেভ করে ম্যাথটা সলভ করতে হবে। জায়গা বেঁচে গেলে তো সমস্যা নেই, কিন্তু জায়গা শেষ হয়ে গেলে কিন্তু সমস্যা। কিভাবে বাঁচাবো জায়গা, প্রতিটা কোশ্চেনে মনে করো অনেক কম জায়গা দেওয়া থাকে, কিন্তু তুমি ওই জায়গাটাকে প্রথমে আগে কি করবে, দুই ভাগ করে নেবা। মনে করো ওই জায়গাটার মাঝখান দিয়ে তুমি একটা টান দিলা, ভার্টিক্যালি একটা টান দিলা, তাহলে কি হলো, তোমার অ্যান্সার দেওয়ার জায়গাটা দুই ভাগে ভাগ হয়ে গেল। লেখা কিন্তু বেশি বড় করা যাবে না, লেখা মাঝামাঝি লিখবা। তো প্রথম ভাগে আগে তুমি ছোট ছোট করে অ্যান্সারটা করা শুরু করো, যদি হয়ে গেল তো হয়ে গেল, না হলে তো তুমি ওই পাশেও লিখতে পারবো, সমস্যা নেই। আর যদি এই পাশে ভুলও হয়ে যায় তুমি কেটে দিয়ে
দিয়ে ওই পাশে তোমার আরেকটা করার সুযোগ আছে। কিন্তু শুরু থেকে যদি এরকম না করো তাহলে পরে যায় কিন্তু দেখা যাচ্ছে অঙ্ক পারতেছো কিন্তু জায়গার অভাবে করতে পারলা না। তো এটা একটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার, শুরু থেকে জায়গাটা সেভ করে ম্যাথটা সলভ করতে হবে। আচ্ছা, এরপরে 5 নম্বরে যে কাজটা করতে হবে সেটা হলো অ্যান্সার শর্ট করতে হবে। এর আগে আমরা কোশ্চেন শর্টের কথা বলছি, আমাদের সর্বশেষ স্টেপ হলো অ্যান্সার শর্ট করা। তো অ্যান্সারটা আমরা কীভাবে শর্ট করতে পারি? অ্যান্সার শর্ট করার জন্য আমাদের 3টা জিনিস ফলো করতে হবে। 1 নম্বর হলো লাইন স্কিপ করতে হবে, লাইন স্কিপিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 2 নম্বর হলো সম্ভব হলে কিছু শর্ট টেকনিক ইউজ করতে হবে, এবং 3 নম্বর হলো যেখানে যেখানে ক্যালকুলেটর ইউজ করার সুযোগ আছে সেখানে ক্যালকুলেটর ইউজটা অনেক বাড়াতে হবে, ক্যালকুলেটরকে অনেক বেশি ইউজফুল হতে ইউজ করতে হবে। তো এই 3টা জিনিস নিয়ে একটু আলোচনা করি। তো শুরুতে আগে বলি লাইন স্কিপিং নিয়ে। লাইন স্কিপিংটা কি? লাইন স্কিপিং হলো কোনো কোশ্চেনের অ্যান্সার তোমার লাইন বাই লাইন ডিটেলস লিখতে হবে না। মানে ইন্টারমিডিয়েটে যেরকম তুমি করে আসছো যে এখানে এটা সমান এটা দেওয়া আছে, এটা সমান এটা দেওয়া আছে, এটা সমান এটা দেওয়া আছে, এরপর তুমি সূত্র লিখছো, সূত্রে মান বসাইছো, এবং দেখা যাচ্ছে যে অনেকগুলো অপারেশন আছে, যোগ বিয়োগ গুণ ভাগ, সেগুলো স্টেপ বাই স্টেপ সলভ করছো। মানে সরল যেরকম করতাম ছোটবেলায়, আগে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপর বিয়োগের কাজ, এরকম করে হয়তো তুমি সলভ করতেছো। কিন্তু এরকম করে কখনো সলভ করা যাবে না। ইন্টারমিডিয়েটে যদি এরকম করার সময় পাবা, কিন্তু অ্যাডমিশনে কিন্তু এরকম করার সুযোগ নেই। সো এত কিছু করা যাবে না, শুধুমাত্র তুমি সূত্র লিখবা, সূত্রের ডিরেক্ট মান বসাবা, মান বসায় পুরো মানটা ক্যালকুলেটর তুলবা, ক্যালকুলেটর তুলে ক্যালকুলেটর ডিরেক্ট সলভ লিখবা। আর যদি ক্যালকুলেটর সুযোগ না থাকে তাহলে এমন ম্যাথড দেওয়া থাকে যেগুলো তুমি মুখে মুখে ক্যালকুলেশন করতে পারবা। সো ডিরেক্ট পুরোটা ক্যালকুলেশন করে অ্যান্সার লিখে দেবা। তো যারা তোমার খাতা দেখবে তারা অবশ্যই তোমার থেকে বেশি ট্যালেন্ট। তো তুমি যদি বুঝাতে পারো যে আমি জানি এইভাবে ম্যাথটা করতে হয়, তারা বুঝে নিতে পারবে যে তুমি ওই ক্যালকুলেশনটাও করতে পারবা। সো লাইন বাই লাইন করে দেখাতে হবে না, তুমি এভাবে লাইন স্কিপ করে তোমার সময়টা সেভ করতে পারো। এরপরে 2 নম্বরে যে কথাটা বলছি সেটা হলো শর্ট টেকনিক ইউজ করার কথা। শর্ট টেকনিক মানে এই না যে শর্টকাট, মানে যেই শর্টকাটগুলো সাধারণত তোমাদের শেখানো হয় বা তোমরা শেখো, অনেক ভাইয়েরা হয়তো শেখায় বা উদ্ভাসে শেখায়। আমার যেটা পার্সোনাল সাজেশন, যে শর্টকাটগুলো তোমরা কখনো মুখস্থ করার ট্রাই করবে না। কারণ দেখো এত এত সূত্র, এখন তো তুমি মনে করো পেপার ওয়াইজ পরীক্ষা দাও, ম্যাক্সিমাম তুমি পেপার ওয়াইজ পরীক্ষা দাও, একটা পেপার পরীক্ষা থাকে, কিন্তু অ্যাডমিশন কিন্তু পেপার ওয়াইজ না। ফিজিক্সের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, ম্যাথের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, কেমিস্ট্রির ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, এই সবগুলো মিলে তোমাকে পরীক্ষা দিতে হয়। সো এত এত যখন সূত্র, তখন কিন্তু এই সূত্রগুলোই তোমার মাথায় থাকে না। তার মধ্যে তুমি যদি আবার এই শর্টকাটগুলো মুখস্থ করতে যাও তাহলে কিন্তু এগুলো কখনোই মনে রাখা সম্ভব না। আর যদি মনে রাখতেও পারো, এই শর্টকাটগুলোর আরেকটা অপকারিতা আছে, সেটা হলো এই শর্টকাটগুলো কীভাবে বের করা হয়েছে এটা যদি তুমি না জানো, তুমি যদি শুধু মুখস্থ করে যাও, তাহলে দেখা যাবে তুমি সরল মনে শর্টকাট অ্যাপ্লাই করে দিয়ে আসছো, কিন্তু ওই শর্টকাট যেটার জন্য বের করা হয়েছিল ওই জিনিসটা এখানে খাটতেছে না, কোনো একটা থিওরির মধ্যে একটা ল্যাকিংস থেকে গেছে। শর্টকাটগুলো কোনো পার্টিকুলার অঙ্কের জন্য সাধারণত বের করা হয়। সো তুমি যদি না জানি শর্টকাটটা অ্যাপ্লাই করো, তুমি যদি পিছনে থিওরিটা না জানো, তাহলে কিন্তু তোমার শর্টকাটটা ভুল হওয়ার সম্ভাবনা আছে। সো শর্টকাটের উপর কখনো ডিপেন্ডেন্ট হবে না, মেইন থিওরিটা জানবা, ব্যাকগ্রাউন্ডটা জানবা, যাতে করে তুমি সূত্র ভুলে গেলেও ওখান থেকে সূত্রটা প্রতিপাদন করতে পারো। কিন্তু তুমি যদি থিওরি না পড়ে শর্টকাটটা পড়ো, তুমি কিন্তু ভুলে গেলে একবারে সব শেষ। কিন্তু থিওরিটা জানলে তুমি ওখান থেকে সূত্র এবং শর্টকাট সব কিছুই বের করতে পারবা। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে শর্টকাট যদি ফলো নাই করবো তাহলে শর্ট টেকনিক বলতে কি বোঝাচ্ছি? শর্ট টেকনিক বলতে বোঝাচ্ছি যে সূত্রগুলো তুমি পড়তেছো সেই সূত্রগুলো শর্টে কিভাবে বের করা যায় এটা তোমার জানতে হবে। আর একটা শর্ট টেকনিক আছে, সেটা হলো একটা ম্যাথ কিন্তু অনেকগুলো অ্যাপ্রোচে করা যায়। সাপোজ একটা উদাহরণ দেয়, যেমন মনে করো বুলেটের অঙ্কগুলো, যে দেয়ালের ভিতরে কত দূর পর্যন্ত বুলেট ঢুকবে, এই অঙ্কগুলো কিন্তু তুমি বেগের সূত্র থেকেও করতে পারো অথবা শক্তির কনসেপ্ট ইউজ করে করতে পারো। শক্তির কনসেপ্ট থেকে কিন্তু বেগের থেকে অনেক দ্রুত অঙ্কটা সলভ করা যায়। এমন অনেক কেজি আছে যেই কেসগুলোতে আসলে শক্তির মাধ্যমে অনেক অনেক ইজিলি ম্যাথগুলো সলভ করা যায়। তো তোমাকে এই জিনিসটা জানতে হবে যে একটা ম্যাথ যদি অনেকগুলো অ্যাপ্রোচে সলভ করা যায় তাহলে কোনটা আমার জন্য টাইম সেভিং এবং কোনটা ইজি, সেই ওয়েতে তোমাকে সলভ করতে হবে। আর একটা কথা তো আগেই বলছি যে চিত্র আঁকার কথা, যদি তুমি চিত্র আঁকো তাহলে দেখা যাবে যে অনেক অনেক ম্যাথ তুমি চিত্রের মাধ্যমে অনেক ইজিলি সলভ করতে পারো। অথচ তুমি যদি চিত্র না আঁকায় যদি ক্যালকুলেশন করতে পারো দেখা যাচ্ছে অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু চিত্রের মাধ্যমে অনেক কনসেপ্টে অনেক ইজিলি সলভ করা যায়। আচ্ছা, এবার আরেকটা অপশনের কথা যেটা বলছি যে ক্যালকুলেটর ইউজটা বাড়াতে হবে। তো ক্যালকুলেটর তো সব জায়গায় ইউজ করা যায় না, মেইনলি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে ইউজ করা যায়, ভার্সিটিতে ইউজ করা যায় না। তো ইঞ্জিনিয়ারিংয়ে যেহেতু ইউজ করা যায়, তাহলে তোমার টার্গেট কী হওয়া উচিত? তোমার টার্গেট হওয়া উচিত যে ক্যালকুলেটর থেকে যেন তুমি সর্বোচ্চ লাভ নিতে পারো। ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু অনেক অনেক ম্যাথ অনেক অনেক ইজিলি করা যায়। তো ইন্টারমিডিয়েটে ক্যালকুলেটরের মাধ্যমে তোমাদের যে যে জিনিসগুলো সাধারণত সলভ করতে হয় সেই সব কিছু নিয়ে আমি একটা ভিডিও সিরিজ আপলোড করে দিচ্ছি, ক্যালকুলেটরের দাদাগিরি নামে। লিঙ্কটা ডিসক্রিপশনে এবং কার্ডে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর যেখানে মনে করো ক্যালকুলেটর ইউজ করা যাবে না, মানে মনে করো ভার্সিটি, সেগুলোতে কি করতে হবে? সেগুলোতে তোমার ম্যাথ সলভ করার টেকনিকটা বাড়াতে হবে। মানে একটা ম্যাথ তো সবাই সলভ করবে, তাই না? মনে করো গুণ তো সবাই করে, কিন্তু গুণগুলো করার একটা টেকনিক আছে, যে এই টেকনিকে করলে হয়তো গুণ অনেক ইজিলি করা যাচ্ছে, অথবা যোগ বিয়োগগুলো হয়তো এই টেকনিকে করলে ইজিলি করা যাচ্ছে, সময় কম লাগতেছে। আর তুমি যেভাবে করতেছো নর্মাল নিয়মে সেভাবে করলে হয়তো বেশি লাগতেছে টাইম, এরকম হতেই পারে। সো তোমাকে এই টেকনিকগুলো ডেভেলপ করতে হবে, যে হাতে কলমে কীভাবে অনেক কম সময়ের মধ্যে এইভাবে যোগ বিয়োগ গুণ ভাগ এই বেসিক জিনিসগুলো করা যায়। আর কিছু কিছু জিনিস তোমার মনে রাখতে হয়, কিছু কিছু মান হয়তো মনে রাখতে হয়, যেগুলো মনে রাখলে তোমার ক্যালকুলেশনের সুবিধা হয়। যেমন মনে করো বিন্যাস সমাবেশের ক্ষেত্রে তোমার ফ্যাক্টোরিয়ালের কিছু মান মনে রাখতে হয়, যে তুমি ফ্যাক্টোরিয়ালের মানগুলো মনে না রাখো তাহলে কিন্তু ভার্সিটিতে যে ফ্যাক্টোরিয়ালের ম্যাথগুলো আসবে সেগুলো সলভ করতে কিন্তু তোমার অনেক টাইম লাগবে। সো কিছু কিছু ফ্যাক্টোরিয়ালের মান মুখস্থ রাখতে হয়। শুধু ফ্যাক্টরিয়াল না, এরকম অনেক কিছু আছে যে মানগুলো একটু মনে রাখলে তোমার ভার্সিটি অ্যাডমিশনগুলোতে অনেক সুবিধা হয়। তো যাই হোক, এভাবে আমরা শর্টে অ্যান্সারটা করতে পারি, মানে আমাদের অ্যান্সারটাকে শর্ট করে নিয়ে আসতে পারি, সময় সেভ করতে পারি। তো আমি আমার ভার্সিটি প্র্যাকটিস প্রবলেমের সিরিজটাতে তোমার এই জিনিসগুলো নিয়ে মেইনলি আলোচনা করবো, যে কীভাবে তুমি ম্যাথগুলো অনেক ইজিলি করতে পারো, ম্যাথের ক্যালকুলেশনগুলো, বেসিক অ্যারিথমেটিকগুলো কীভাবে অনেক ইজিলি সলভ করতে পারো, বা ভার্সিটি অ্যাডমিশনের জন্য তোমার কোন কোন এই বেসিক জিনিসগুলো মনে রাখতে হয় বা মুখস্থ রাখতে হয়, এই সব কিছু নিয়ে মেইনলি আলোচনা করবো। তো তোমরা যারা ইন্টারেস্টেড আমার চ্যানেলের নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে করে ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো যাই হোক, তুমি মনে করো
5টা জিনিস ফলো করছো, ফলো করে তুমি অ্যান্সারটা করছো, যখন তোমার অ্যান্সার করাটা শেষ হয়ে যাবে তখন আরেকটা কাজ বাকি থেকে যায়, সেটা হলো তোমার অ্যান্সারটার সাথে কোশ্চেনটা একবার মিলাই দেখা। মানে কোশ্চেনে যেটা চাইছে আলটিমেটলি তুমি সেটার রেজাল্ট আনছো কিনা। মানে অনেক সময় দেখা যায় যে তারা হয়তো একটা জিনিস বের করতে বলছে, তুমি হয়তো আরেকটা জিনিস বের করে ওটা অ্যান্সার লিখে দিচ্ছ, কিন্তু হয়তো ওই অ্যান্সারটা ইউজ করে তোমার হয়তো আরেকটা কাজ করতে হতো, তাহলে তোমার সঠিক অ্যান্সারটা আসতো, তুমি হয়তো তারা হয়তো সেটা ভুলে গেছো, এরকম হতেই পারে। এই কারণে বলবো যে যখন অ্যান্সার করাটা শেষ হয়ে যাবে অ্যান্সারটা তোমার আগে কোশ্চেনের সাথে মিলাই দেখতে হবে যে যেটা চাইছে আমি কি সেটাই আলটিমেটলি বের করছি কিনা। তো যাই হোক, এই ছিল আমাদের 5টা কাজ, যেগুলো ফলো করলে আসলে তুমি ভর্তি পরীক্ষায় সঠিক এবং নিখুঁতভাবে অ্যান্সারটা করতে পারবা। তো ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে যাবা, আর যদি একটুর থেকে একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবা, আর যদি অনেক বেশি ভালো লাগে এবং আমাকে পরবর্তীতেও শুনতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবা। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।